দর্শক, পাকিস্তান চীনের কাছ থেকে 40টি J-35 যুদ্ধ বিমান কিনছে। এই বিমানগুলো সব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি চাপে পড়বে? তাহলে একই সাথে প্রশ্ন আসছে, ভারত কি করবে? ভারত কি তাহলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতায় নামবে? এবং পাকিস্তান যদি চীনের কাছ থেকে 40টি J-35 যুদ্ধ বিমান কেনে, তাহলে দক্ষিণ এশিয়ায় এবং ভারত পাকিস্তানের মধ্যে সামরিক ভারসাম্য কতটা বদলে যাবে? একই সাথে এ প্রশ্ন আসছে, এই যে ভারতকে কেন্দ্র করে রাশিয়া আমেরিকার অস্ত্র বিক্রির যে প্রতিযোগিতা, তার সাথে চীন থেকে পাকিস্তানের এই সমস্ত সামরিক সরঞ্জাম কেনার প্রেক্ষাপটে আসলে শেষমেশ ভারত এবং পাকিস্তানে রাশিয়া, চীন এবং আমেরিকার অস্ত্র বিক্রির একটা বিশেষ প্রতিযোগিতা শুরু হলো কিনা, এবং শেষ পর্যন্ত আসলে এই গেম কোথায় গিয়ে থামবে? সুপ্রিয় দর্শক, এখনকার ভিডিওতে মূলত এইগুলো নিয়েই আলোচনা করব। এর সাথে ইরান এবং হরমুজ প্রণালীর কিছু প্রসঙ্গ থাকবে। তো চলুন দর্শক, আমরা মূল আলোচনা চলে যাই। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, মূল যে আলোচনা, সেই আলোচনায় ঢুকবো ভারত, পাকিস্তান এবং চীনের প্রসঙ্গ নিয়ে। কিন্তু তার আগে হরমুজ প্রণালীর বিষয়গুলো একটুখানি বলে আসি। এইমাত্র বিভিন্ন গণমাধ্যমে খবর পেলাম, আমেরিকা পারস্য উপসাগরের দিকে অর্থাৎ মধ্যপ্রাচ্যের দিকে নতুন করে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন খবর দিচ্ছে যে ইরান এবং আমেরিকা যদিও আলোচনা, কূটনৈতিক তৎপরতা এই সমস্ত কথা বলছে, কিন্তু প্রকৃতপক্ষে দুই দেশ যুদ্ধ বন্ধের কাছাকাছি না গিয়ে মধ্যপ্রাচ্যে বা ইরানকে কেন্দ্র করে যে সংঘাত সংঘর্ষ, সেটা আরও ওয়াইডার রেঞ্জে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। কেন? এই পরিস্থিতিটা নিয়ে আমি একটু ছোট করে বলি। এখানে আমেরিকা বারবার বলছে তারা একটা চুক্তি চায় এবং সারা বিশ্বে এইরকম একটা ফ্লো ছড়িয়ে দিয়েছে, একটা ফ্লেভার তৈরি করেছে যে মনে হচ্ছে যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির জন্য পাগল হয়ে গেছেন। কিন্তু ইন্টারেস্টিংলি, যখনই আলোচনায় বসছে এবং চুক্তির কাছাকাছি যাচ্ছে, তখনই নানা শর্ত সরাইতে এবং নানান প্রেক্ষাপট তৈরি করে ইরানের সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হচ্ছে এবং ওই যে কূটনৈতিক প্রচেষ্টা, এটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা এই মুহূর্তে দেখছি যে আজকেও ডোনাল্ড ট্রাম্প এবং মার্কো রুবিও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তারা সবাই বলছেন যে তারা কিছুক্ষণের ভিতরে বা কয়েক ঘন্টার ভিতরে বা আজকের ভেতরে ইরানের কাছ থেকে তাদের প্রস্তাবের ব্যাপারে জবাব প্রত্যাশা করছে। এবং তার আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প হরমুজে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছিল এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তিনি কিন্তু যুদ্ধের অবসানের কথা বলেছিলেন, শেষ হয়েছে যুদ্ধ, এই কথা বলেছিলেন। তার মানে তাদের পক্ষ থেকে কিন্তু এখন ইরানের সাথে যুদ্ধ থাকার কথা না। তারপরেও হরমুজে নতুন করে পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং পারস্য উপসাগরের দিকে নতুন করে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। এবং বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে আমেরিকা প্রকৃতপক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং একই প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল এমন কথাও বলছে, সে যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তো অল্প কয়েক ঘন্টার মধ্যে ইরানের সমস্ত তেল স্থাপনা, যত বেসামরিক, যত গুরুত্বপূর্ণ স্থাপনা, সমস্ত সব কিছু অবকাঠামো ধ্বংস করে দিতে পারবে। সে কিন্তু মূলত এটা চাচ্ছেও এবং অনেকটা করেছেও। তো এইরকম একটা অবস্থা থাকাকালীন কোনোভাবেই আমেরিকা এবং ইরানের মধ্যে আসলে যুদ্ধবিরতি পুরোপুরি হবে না, যুদ্ধের অবসান হবে না এবং তাদের ভেতরে কোনো চুক্তি হবে না। যা দেখা যাচ্ছে তাতে কার্যত আমেরিকা, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ছাড়বে না, এমন একটা ভাব। বাট ইরান কোনো মতেই আমেরিকা এবং ইসরায়েলকে যুদ্ধ করে লক্ষ্য অর্জন করতে দেবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? এ যুদ্ধ কতদিন চলবে? আসলে যে পরিস্থিতি, তাতে এই যুদ্ধ খুব সহজে শেষ হবে বলে মনে হয় না। এই যুদ্ধ দীর্ঘকালের যুদ্ধ শুরু হলো এবং কবে যে শেষ হবে তা বলা মুশকিল। আমি সবসময় বলি যে ইরানের সাথে
ইসরায়েল এবং আমেরিকার যে সম্পর্ক এবং যে মতাদর্শগত বিরোধিতা, তাতে যুদ্ধের মধ্য দিয়ে হয়তো সমস্ত সবকিছুর ফায়সালা হবে, ডিপ্লোমেসি এবং আলোচনার ভেতর দিয়ে তা হবে না। যদি ব্যাপারটা তাই হয়, তাহলে এই দুই শক্তির মধ্যে, অর্থাৎ এক পক্ষে ইরান, এক পক্ষে ইসরায়েল এবং আমেরিকা, তাদের ভিতরে চূড়ান্ত যুদ্ধ হবে। হয়তো পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। দর্শক, এবার আমরা আসি, পাকিস্তান যে চীন থেকে যে 35 স্টেলথ জঙ্গি বিমান কিনছে, যুদ্ধ বিমান কিনছে, এই বিমান এবং এই ঘটনা নিয়ে একদম আদ্যপান্ত আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করি। প্রথম তথ্য হচ্ছে, পাকিস্তান চীনের কাছ থেকে 40টি যে 35 স্টেলথ যুদ্ধ বিমান কিনবে। এই যুদ্ধ বিমান এই প্রথম রপ্তানি করার জন্য, অর্থাৎ বিদেশে বিক্রি করার জন্য চীন উন্মোচন করেছে এবং পাকিস্তান হচ্ছে তার প্রথম ক্রেতা। পাকিস্তান 40টি কিনবে। এইটি হচ্ছে একেবারে খাঁটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান, যেটা রাডার ফাঁকি দিতে খুবই সক্ষম। চীনের এই বিমান খুব বেশি সক্ষম হবে এই কারণে, চীনের সামনে কিন্তু আমেরিকা এবং রাশিয়ার বিভিন্ন স্টেলথ বিমান এবং পঞ্চম প্রজন্মের বিমান আছে। সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে সেই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত সবকিছু পর্যবেক্ষণ করে, অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে এই যে 35 যুদ্ধ বিমান তৈরি করছে চীন। ফলে চীনের এই বিমান আমেরিকা এবং রাশিয়ার চেয়েও বেশি উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা অনেক বেশি। তাহলে কী দাঁড়াচ্ছে, 40টি এই ধরনের যুদ্ধ বিমান যদি পাকিস্তান হাতে পায়, তাহলে অবশ্যই পাকিস্তানের সামরিক শক্তি, তার ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে, ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম তার মানেই হচ্ছে যে ভারতের ক্যাপাবিলিটি অনেক কমে যাবে, কারণ ভারতের হাতে এখনো পর্যন্ত একদম পরিপূর্ণভাবে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার নেই। তাইলে এই ক্ষেত্রে পাকিস্তান কিন্তু এগিয়ে গেল। আমরা দেখেছি গত বছর এপ্রিলের 22 তারিখে পেহেলগামে হামলা হয়েছিল। সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের ভিতরে খুব শর্ট টার্ম একটা যুদ্ধ হয়েছিল 6 দিনের। সেই যুদ্ধে পাকিস্তান চীনা প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং র্যাডার সম্বলিত বিমান ব্যবহার করেছিল, যুদ্ধ বিমান, J-10C বা J-17 থান্ডার বা J-20 এরকম কিছু বিমান হয়তো ব্যবহার করেছিল। এবং সেই যুদ্ধে দেখা গেছে যে ভারত ভীষণভাবে মার খেয়ে গিয়েছিল, ভারতের বেশ কিছু বিমান ধ্বংস হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেন যে ভারতের সে সময় 12টা বিমান ধ্বংস হয়েছে, কোনো কোনো জায়গায় বলা হয় 3টা 4টা বা 5টা 6টা, এরকম একদম পরিষ্কার তথ্য পাওয়া যায় না। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারতের 12টা বিমান ধ্বংস হয়েছিল। যাই হোক, তো J-10C বা J-20 বা J-17 থান্ডার এই সমস্ত বিমানে যে সক্ষমতা দেখিয়েছে পাকিস্তান, সেই জায়গায় যদি পাকিস্তানের হাতে J-35 স্টিলথ 5th জেনারেশনের বিমান এসে পৌঁছায়, তাহলে পাকিস্তান সামরিক শক্তির দিক দিয়ে, বিশেষ করে বিমান শক্তিতে অনেক এগিয়ে যাবে, ভারতের চেয়ে অনেক এগিয়ে যাবে। এখন ভারতের হাতে কিন্তু S-400 আছে রাশিয়া থেকে পাওয়া। তাহলে কি দাঁড়াবে, চীনের এই বিমান স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে S-400কে ফাঁকি দিতে পারবে কিনা, এড়াতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন। তার মানে ভারত পাকিস্তানের যদি যুদ্ধ সংঘাত হয় আর যদি পাকিস্তান এই বিমান ব্যবহার করে ভারতের বিরুদ্ধে, তাহলে অবধারিতভাবে ভারত S-400 ব্যবহার করবে। যদি S-400 ব্যবহার করে, তাহলে S-400 এর কার্যক্ষমতা, সক্ষমতা চীনের বিমানের বিরুদ্ধে, আর S-400 এর বিরুদ্ধে চীনের বিমানের কার্যক্ষমতা, দক্ষতা, এগুলো পরিষ্কার হবে। তার মানে ভারত এবং পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করে রাশিয়া এবং চীন বিমান বিক্রি করে, মূলত এই জায়গায় পরীক্ষার মুখে পড়ছে চীন এবং রাশিয়া। যখন চীন থেকে পাকিস্তান এই J-35 বিমান পাবে, তখন আলটিমেটলি ভারত এর চেয়ে উন্নত অথবা এই সমমানের বিমান কেনার চেষ্টা করবে। সেক্ষেত্রে ভারত রাশিয়ার দিকে অথবা আমেরিকার দিকে ঝুঁকতে পারে। এই দুই দেশের সাথেই ভারতের সম্পর্ক ভালো,
সামরিক সম্পর্ক ভালো, সামরিক বিভিন্ন বিষয়ে চুক্তি হয়, তাহলে এখানে অস্ত্রের বেচা কিনা অবশ্যই বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে। পাকিস্তান এই বিমানগুলো পাবে কখন? বিভিন্ন সূত্রে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে কোনো কোনো জায়গায় যে এই বছরের জুন মাস থেকে পাওয়া শুরু করবে পাকিস্তান, এবং সেটা শেষ হতে পারে 2032 সালের শেষ নাগাদ। তার মানে হচ্ছে প্রায় 5 বছর ধরে এই বিমানগুলো পাকিস্তানের হাতে আসতে থাকবে। এক একটা যে 35 বিমানের দাম প্রায় $80 মিলিয়ন, ম্যাক্সিমাম $80 মিলিয়ন হবে। চীন থেকে এই বিমান কেনার খবরে অবশ্যই ভারতের ভেতরে একটা টেনশন কাজ করছে। ভারত কিন্তু নড়ে চড়ে বসেছে, কারণ আগেই বলেছি ভারতের হাতে এই ধরনের বিমান নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে অটোমেটিক্যালি ভারত যেহেতু রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছে এবং S-400 এর সাথে ম্যাচ করে সম্ভবত Su-35 অথবা Su-57, রাশিয়ার যেটা সর্বশেষ সর্বাধুনিক যুদ্ধ বিমান সেটা হয়তো কেনার চেষ্টা করবে। আমি এখানে আরেকটা বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় ভারতের সাথে রাশিয়ার যেমন সম্পর্ক ভালো, তেমনি ভারতের সাথে আমেরিকার ভালো সম্পর্ক, কিন্তু পাকিস্তানের সাথে রাশিয়ার সামরিক সম্পর্ক অতটা ক্লোজ না যতটা ক্লোজ চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক। আবার আমেরিকা থেকেও তো পাকিস্তান বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম পেয়ে থাকে, এবং আমেরিকার সাথে পাকিস্তানের সামরিক সম্পর্ক খুবই ভালো। আমেরিকা থেকে F-16 জঙ্গি বিমান পেয়েছে পাকিস্তান, আর চীনের কাছ থেকে তো বেশিরভাগ সামরিক সরঞ্জাম পেয়ে থাকে। এছাড়াও পাকিস্তান ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইটালি, তুরস্ক এরকম বিভিন্ন দেশের কাছ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করে থাকে, কিনে থাকে। রাশিয়ার কাছ থেকেও কিছু কিছু কেনে, এগুলো আছে। তো এই মুহূর্তে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকা, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়া মিলে একটা বিশেষ জোট গঠন করেছে, যারা মূলত চীনকে মোকাবেলা করবে। এই জায়গায় চীন এবং রাশিয়া হচ্ছে খুবই ঘনিষ্ঠ মিত্র। এই 4 দেশ মিলে যদি চীনকে মোকাবেলা করে, তাহলে কিন্তু রাশিয়া, চীন এবং ইরান যে বলয়টা, এই বলয়টা দুর্বল হয়ে যায়। একদিকে ইরানকে যুদ্ধে পরাস্ত করতে চায়, আবার আর একদিকে চীনকে ওই পাশে মোকাবেলা করতে চায়, তাহলে রাশিয়া তখন একা হয়ে যাবে। রাশিয়াকে কিন্তু ইউক্রেন যুদ্ধে জড়িয়ে দিয়েছে, তাইলে পরিস্থিতি কোথায় গেল? তাইলে এই যে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, এই যে ব্লকটা, সেই ব্লকটা কিন্তু আলটিমেটলি আপার হ্যান্ডে চলে যায়। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো ভেবে চীন এবং রাশিয়া প্ল্যান করে, এবং তাতে যুক্ত থাকতে পারে পাকিস্তান এবং ইরান, এই সব দেশ প্ল্যান করে রাশিয়াকে ভারতের মাটিতে পা রাখার ব্যবস্থা করেছে। সম্প্রতি রাশিয়ার সাথে কিন্তু ভারতের একটা চুক্তি হয়েছে। সেই চুক্তি মোতাবেক রাশিয়া ভারতের মাটিতে বা ভারতের জলসীমায় বিভিন্ন রকমের অস্ত্র, সেনা এবং সামরিক সরঞ্জাম, জাহাজ, বিমান এগুলো মোতায়েন করতে পারবে। তো তাই যদি হয়, তার মানে দাঁড়াচ্ছে যে চীনের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক, রাশিয়ার সাথে ভারতের ভালো সম্পর্ক, ভারতের সাথে চীন এবং পাকিস্তানের শত্রুতা, আবার চীনের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক, রাশিয়ার সাথেও পাকিস্তানের সম্পর্ক খুব খারাপ না। তো সব কিছু মিলে একটা জটিল সমীকরণ আছে এখানে। এই জটিল সমীকরণের ভেতর দিয়ে মূল গল্প যেটা, সেটা হচ্ছে ভারত চীনকে মোকাবেলার জন্য আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে জোট করেছে এই ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায়। আবার ইরানের সাথে আমেরিকা, ইসরায়েল ওরা লড়াই করছে। আবার রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা নেটো জোটের বহু দেশ এবং আমেরিকা সামরিক সহায়তা দিয়ে যুদ্ধ করছে। তাইলে আলটিমেটলি দাঁড়ালো যে এই মুহূর্তে সামরিক চাপে বা সামরিক সংঘাতের মুখে ফেলে দিয়েছে চীন, রাশিয়া, ইরান সবাইকে। এই জায়গা থেকে বের হতে হলে ভারতকে খানিকটা নিউট্রাল করা গেলে ভারতীয় এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বিশেষ করে চীনকে ক্লিয়ার করা যায়।
রাশিয়ার মাধ্যমে যদি চীনকে ক্লিয়ার রাখা যায়, তাহলে ইউক্রেন এবং ইরানে আমেরিকা বা তাদের বলয়ের যে সমস্ত তাদের সহযোগী মিত্র দেশগুলো আছে তারা কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে পড়ে, এমনকি পরাজিত হয়। এই সমস্ত পলিটিক্স থেকে ভারতের সাথে মেবি রাশিয়ার চুক্তি হয়েছে, আর চীন থেকে পাকিস্তান গুরুত্বপূর্ণ পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার কিনে নিজেকে শক্তিশালী করে ফেলছে। তার মানে এখানে পাকিস্তান যখন চীন থেকে অস্ত্র কিনছে আর ভারত যখন রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে, তখন এই দুই দেশের অস্ত্র মুখোমুখি হওয়ার কথা। অথচ চীন এবং রাশিয়া তারা অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র, ফলে এই দুই দেশ সহজে ভারত এবং পাকিস্তানকে যুদ্ধে আর লিপ্ত হতে দেবে না। এটাও আর একটা রাজনীতি। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় অস্ত্র কেনার প্রবণতা বাড়বে, কিন্তু যুদ্ধের প্রবণতা আমার বিশ্বাস চীন এবং রাশিয়া অনেক কৌশল করে কমিয়ে রাখার চেষ্টা করবে, কারণ দুই দেশ একে অপরের অস্ত্রকে মুখোমুখি করতে দেবে না। তো তারপরেও আঞ্চলিক ভূ রাজনীতিতে পাকিস্তান এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছে। এই অবস্থানে থাকার সময়ই সে চীন থেকে 40টি পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান পাচ্ছে। তাতে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এই মুহূর্তে আঞ্চলিক যে জোট বা মিত্রতা গড়ে উঠছে ক্রমেই, সেই জায়গায় পাকিস্তান খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনাদের কি মনে হচ্ছে আসলে পাকিস্তান কতটা এগিয়ে গেল, তার অবস্থান কতটা উন্নত হলো আন্তর্জাতিক অঙ্গনে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।